যে ইমাম খামেনি মারা গেলেন, খামেনিকে দাফন করার জন্য একটা মানে সুযোগ, এই কয়েকটা দিনের বিরতি তারা কাজে লাগিয়েছে। দাফন করার সঙ্গে সঙ্গে দাফন যেদিন করছে সেদিনই তো আবার তারা একটা তাদের ব্যাপার বল হচ্ছে একটা হরমুজ প্রণালীতে একটা জাহাজের উপর আক্রমণ করেছে, তারপর পাল্টা আক্রমণ শুরু হয়েছে। এত চুক্তি, এত আয়োজন, এত কিছুর পরে আবার তারপরে খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া সবকিছু শেষ করে আবার হঠাৎ করে দুই দেশ এত আক্রমণাত্মক হয়ে উঠলো কেন? মিডল ইস্টকে এমন ভাবে করে রাখবে, ডিপেন্ডেন্ট থাকবে, অথচ মিডল ইস্টকে কিন্তু রিপ অফ করতেছে কিন্তু ওয়েস্টে, এবং সবাই কিন্তু মিডল ইস্টকে ইউটিলাইজ করছে, ইউজ করছে, বাট মিডল ইস্টের পিস কিন্তু কেউ চায় না। কেউ যদি চাইতো কিন্তু এটা এই পর্যন্ত যেত না। বিশেষ করে আপনারা যে বললাম রাইট উইং ন্যাশনালিস্ট গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে, তারা কিন্তু দে ডোন্ট কেয়ার অ্যাবাউট অল দোজ পিস এন্ড স্টেবিলিটি। সো এই যুদ্ধ আমি খুব শীঘ্রই বন্ধ হবে এটা আমি দেখছি না। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলছেন, একেবারে ওপেনলি বলছেন, হরমুজের অভিভাবক হচ্ছে আমেরিকা, এবং এখন থেকে আমেরিকা তো ব্লকেট দিবেই, প্লাস হচ্ছে যে জাহাজগুলো পার হবে তাদের 20% করে তা আমেরিকাকে টোল দিতে হবে। প্রশ্নটা হচ্ছে, এতদিন হরমুজ নিয়ে আলোচনা ছিল এবং বলা হচ্ছিল যে হরমুজ চলবে নিজের মতো করে, কিন্তু হঠাৎ করে হরমুজের অভিভাবক আমেরিকায়, এটির মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে কি মেসেজ দিতে চাচ্ছেন? এত চুক্তি, এত আয়োজন, এত কিছুর পরে আবার তারপরে খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া সবকিছু শেষ করে আবার হঠাৎ করে দুই দেশ এত আক্রমণাত্মক হয়ে উঠলো কেন? আসলে এটার পেছনে কি কারণ? আসলে দেখুন, আমি বোধহয় বরাবরই সবসময় বলে আসছি, আসলে এই যুদ্ধটা হচ্ছে, এর পিছনে অনেক ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। এটা শুধু একটা যে আমি অনেক সময় আমি এটাও বলছি, ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাকওয়ার্ড, দেয়ার ইজ এ রিজন ফর দ্যাট। এবং আমি আপনাদের প্রোগ্রামে সবসময় বলে আসছি, দেখুন এখন পৃথিবীতে একটা যুদ্ধ চলছে, নাম্বার ওয়ান হচ্ছে ধর্মযুদ্ধ। এটা কিন্তু আন্ডার দ্য কাভার বা আন্ডার দ্য রাগ এখন আর নাই, সেটা আছে। আর একটা হচ্ছে এখানে দেখুন, যুক্তরাষ্ট্রের, আমি সবসময় বলছি যে অনেস্ট কোনো এফোর্ট কিন্তু এখানে নাই, বিকজ অনেস্টি নাই, সিনসিয়ারিটি নাই। সুতরাং এখানে কিন্তু যুদ্ধের বিভিন্ন সময় বলছে যে যুদ্ধবিরতি বা যে আপনার সিজ ফায়ার, এগুলো আমি কোনোদিন কিন্তু বিশ্বাস করিনি, এবং আমি জানি যেটা হচ্ছে। আমি আরো বলেছি, আমি গত 10 বছর যাবৎ এই ন্যাশনালিজম ফান্ডামেন্টালিজমের এগেনস্টে কিন্তু বলে আসছি, কারণ যখনই কিন্তু ন্যাশনালিজম বেড়ে যায় তখন ফান্ডামেন্টালিজম বেড়ে যায়। আপনি দেশগুলাই দেখবেন যে রাইট উইংরা কিভাবে যে বিভিন্ন দেশগুলোকে শাসন করছে, ঠিক একইভাবে আমরা জানি আমাদের এখানেও তাই হচ্ছে। আর নেতানিয়াহু, এটা কিন্তু আসলে দেখুন, এরা কিছু লোক আছে, এরা কিন্তু দে লুক এট দেয়ার ওন ইন্টারেস্ট, ব্যক্তিগত ইন্টারেস্টের জন্য তারা কিন্তু দেশকে বিসর্জন দিতে, এবং দেশের মানুষের কষ্ট হচ্ছে, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস থিং। তারা হচ্ছে দে ওয়ান্ট দেয়ার পাওয়ার, দে ওয়ান্ট টু বি অলওয়েজ লাইক আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পও চায় যে এটাতে তারা প্রেস পয়েন্টে থাকবে, সবসময় তাদের কথাই বলতে হবে। দিস ইজ হোয়াট আই কনম্যান কাইন্ড অফ থিংস আর কি, এগুলো হচ্ছে। সুতরাং এখানে যেহেতু দেখুন আপনার তারা মিডল ইস্টে বলতেছে শান্তি চুক্তি, অনেক বছর যাবৎ বলতেছে 1948 থেকে ও টু স্টেট সলিউশন, এটা তো যাবে না। এদিকে দেখুন যে তারা আরেকটা যেটা করছে এখন, পোলারাইজেশন গুলো যেগুলো করতেছে, যে রাইট উইং বিশেষ করে যে ইসরায়েল, আমেরিকা বা যে ইন্ডিয়া, এই যে সব যে ব্যাপারটা, কিন্তু আপনি ইকুয়েশনটা এখন দেখলে দেখবেন যে আপনার এরাই কিন্তু পৃথিবীতে কিন্তু একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করছে। এদিকে আর্জেন্টিনাও যোগ দিয়েছে, এখন বোধহয় সাউথ আমেরিকাতে 4টা কান্ট্রিতে বোধহয় এখন রাইট উইং রাই কিন্তু শাসন করছে। তো এই রাইট উইং এরা হচ্ছে কট্টরপন্থী। এরা কট্টরপন্থী মানে এরা আপনার আমার কারো কিন্তু আপনার মঙ্গল এগুলো চায় না, এরা হচ্ছে only they want about them. তো এখন আমার কাছে যেটা খারাপ লাগে যে অন্যান্য যে ডেভেলপ কান্ট্রি গুলো আছে, তারাও কিন্তু চুপ করে বসে আছে। বিশেষ করে আমি নেটো কান্ট্রিজ গুলোর কথা বলছি, যে আদার দেন আপনি রাশিয়া এবং চায়না, দে আর অ্যাকচুয়ালি ডুইং অল দোজ থিং ইজ বিকজ অফ দেয়ার ওন ইন্টারেস্ট এজ ওয়েল। তারা তো আমেরিকার হ্যাজোমনিটা কোনো সময় মানতে চায় না, এবং আমেরিকার যে হ্যাজোমনিটা কিন্তু একটা আগে কিন্তু একটা রিজন ছিল, লজিক ছিল, এখন কিন্তু সেইটা নাই। এখন যেটা চলছে এটা হচ্ছে ইদার মি অর ইউ। সো all these things actually is contributing to this, এবং এটা কিন্তু আপনার লং হল একটা প্ল্যান ওদের আছে, যেটা আর কি, যে মিডল ইস্টকে এমন ভাবে করে রাখবে, ডিপেন্ডেন্ট থাকবে, অথচ মিডল ইস্টকে কিন্তু রিপ অফ করতেছে কিন্তু ওয়েস্টে, এবং সবাই কিন্তু মিডল ইস্টকে ইউটিলাইজ করছে, ইউজ করছে, বাট মিডল ইস্টের পিস কিন্তু কেউ চায় না। কেউ যদি চাইতো কিন্তু এটা এই পর্যন্ত যেত না। বিশেষ করে আপনারা যে বললাম রাইট উইং ন্যাশনালিস্ট গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে, তারা কিন্তু দে ডোন্ট কেয়ার অ্যাবাউট অল দোজ পিস এন্ড স্টেবিলিটি। সো এই যুদ্ধ আমি খুব শীঘ্রই বন্ধ হবে এটা আমি দেখছি না, এবং আমি সবসময় বলে আসছি আমি কিন্তু এটার ব্যাপারে নিরাশ। এটা ইজ নট গোয়িং অ্যাকচুয়ালি টু দ্য ডিজায়ার্ড ডিরেকশন, যেটা আমরা দেখি ইউনাইটেড নেশনকে অচল করে রেখেছেন। এবং এখন যে এই রাইট উইংরা যে যুক্তিগুলো দেয়, এটা আসলে আমি আই ক্যানট টেক ইট, আই ক্যানট থিঙ্ক অ্যাবাউট ইট দ্যাট হোয়াট ইজ দিস।
about, so all those things ultimately নিয়ার ফিউচারে এটা একটা বিরাট আর একটা তৃতীয় বিশ্বযুদ্ধ, অনেকে বলে তৃতীয় বিশ্বযুদ্ধে কেউ যাচ্ছে কিনা আমরা জানি না, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে উই দ্য পিপল পেইং দ্য প্রাইস। এবং আমি ওইটাও আবারও বলি যে পিপল ডিজার্ভ দ্য গভর্নমেন্ট দে ইলেক্ট। আমরাই কিন্তু ইলেক্ট করেছি এদেরকে, এই যে যারা এখন 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 যারা পৃথিবী পরিচালনা করছে আর কি। সো Netanyahu, he will never actually give up his plan. They get a greater Israel. That's what he is actually moving towards. এবং সেখানে আরো কতগুলো রাইট উইং কে তার সাথে নিয়েছেন, যারাও তাদের কিন্তু রাইট উইং এজেন্ডা নিয়েই চলছে। তো রাশিয়া চাইনা যেটা এখন করছে সেটা হচ্ছে জাস্ট ওই যে বললাম, যেটা তারা চায় যে কমব্যাট ইউনাইটেড স্টেটস অ্যান্ড দ্য ন্যাটো অ্যালায়েন্স। তো আমার কাছে মনে হয় ন্যাটোর কান্ট্রিগুলো, বিশেষ করে ফ্রান্স, স্পেন একটা কান্ট্রি যে মোটামুটি একটু কথা বলে, যে কিছুটা লজিক দিয়ে। আপনার ধরেন ইউকে তো আসলে অনেকটা মিসচিভিয়াস রোলটা আর কি। জার্মানি, ইটালি জর্জিয়া মেলোনি মাঝে মাঝে আমার কাছে একটু ফ্লিপ ফ্লপ মনে হয়, এক সময় খুব জোরালো ভাবে বলে, আবার দেখা যায় হঠাৎ করে অন্যদিকে চলে যায়। সো অল দিস থিংস দেয়ার ইজ নো হোপ, আই ডু নট সি এনিথিং। এখন দেখুন আপনার ইসরায়েলে মানুষ ঘুমাতে পারছে না, ইসরায়েলের মানুষ অনিশ্চয়তার মধ্যে আজকে, এখনো বোধহয় সাইরেন কন্টিনিউয়াস বাজছে। ইরান ইনফ্রাস্ট্রাকচার শেষ করে দিয়েছেন, ইরানের যে পাওয়ার, ইরানের তো ভয়াবহ ক্ষতি হয়েছে আপনার ইরানের। তো এখন হরমুজ বলছে যে হরমুজ কন্ট্রোল করবে, মানে কি? এটা হচ্ছে উই আর লুকিং এট দ্য লং রান, লঙ্গার হল। এটা কিন্তু খুব শিগগিরই কিন্তু আর যাচ্ছে না। এই যে আপনার দেখছি আমরা যে জাহাজ বা কার্গো যে বিধ্বস্ত হচ্ছে। সো দিস ইজ ইভেন মিডল ইস্টার্ন কান্ট্রিজ গুলোর পক্ষ থেকেও কিন্তু ইউনিফাইড একটা কোনো কিছু আসছে না, তারাও কিন্তু অনেকটা স্পেকটেটরের মতো বসে আছে। আলটিমেটলি কিন্তু এটা তো শুধু ইরানকে আপনি ধ্বংস করতেছেন তা না, এটা কিন্তু ইসরায়েলকে ধ্বংস হচ্ছে তা না, কিন্তু পুরো রিজিয়ন। এই যে আবার দেখুন তেলের দাম কিন্তু এখন বেড়ে যাবে, কারণ হরমুজ হচ্ছে এখন দেখুন বলছে 20% তারা বোধহয় টোল আদায় করবে, 20% তারা কন্ট্রোল করবে, যুক্তরাষ্ট্র যেটা বলছে আর কি। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যুদ্ধ বন্ধ হওয়ার কারণে অডাসিটি এবং একগুয়েমি, যেটা আর কি নেতানিয়াহু, হি ডাজন্ট কেয়ার। এবং আমার কাছে এটা যেটা মনে হয় যে ইরানের নিউক্লিয়ার পাওয়ারের জন্য আমরা সবসময় বলছি, অথচ ইসরায়েলকে বলা হচ্ছে, ইসরায়েল সম্পর্কে কিছু বলা হচ্ছে না। ইসরায়েলের যদি এই ধরনের যদি ক্ষমতা পাওয়ার না থাকতো, তারা তো অনেক সময় যুক্তরাষ্ট্রকেও দেখা যায় যে বাইপাস করে বলে যে না, আমরা উই উইল অ্যাকচুয়ালি ডু দ্য ওয়ার বাই আওয়ারসেলভস। বুঝতে So পারছি, মানে no control. There is no United Nation. There is no NATO country, big countries who can actually combat or who can actually come up with a big plan. So না, there is সেটা no ঠিক আছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। আপনি আর সঠিক বলেছেন যে ইউনাইটেড নেশনস এর ভূমিকা বেশ প্রশ্নবোধক। আপনি থাকেন, আমি একটু মোহাম্মদুল্লাহ ভাই, প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলছেন, একেবারে ওপেনলি বলছেন, হরমুজের অভিভাবক হচ্ছে আমেরিকা এবং এখন থেকে আমেরিকা তো ব্লকেট দিবেই, প্লাস হচ্ছে যে জাহাজগুলো পার হবে তাদের 20% করে তা আমেরিকাকে টোল দিতে হবে। প্রশ্নটা হচ্ছে, এতদিন হরমুজ নিয়ে আলোচনা ছিল এবং বলা হচ্ছিল যে হরমুজ চলবে নিজের মতো করে, কিন্তু হঠাৎ করে হরমুজের অভিভাবক আমেরিকায়, এটির মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে কি মেসেজ দিতে চাচ্ছেন? হরমুজটাকে মানে ইরান কন্ট্রোলে রাখবে এরকম কথা তারা কখনো বলেনি। ইরান বলে আসছে, তারা সেটা স্বীকার করেনি। তারা বলছে এটা কারো কন্ট্রোলে থাকবে না। এখন সেটা থেকে এগিয়ে গিয়ে যুক্তরাষ্ট্র কন্ট্রোল করবে এটা বলা হচ্ছে। আর কথা হচ্ছে 20% যত দ্রব্য ওখানে নিয়ে জাহাজগুলো ওটা পাড়ি দেবে, সেই জাহাজগুলো দ্রব্যের যত মূল্য তার 20% শুল্ক। অর্থাৎ যদি টোটাল একদিনে নর্মাল অবস্থাতে 100 থেকে 150 জাহাজ ওখান থেকে ওটার মধ্যে দিয়ে পার হয়, তো প্রতিদিনে যে জাহাজ যদি নর্মাল অবস্থা হয় এবং কমপক্ষে যদি ধরা যাক $4 বিলিয়ন, $5 বিলিয়ন দ্রব্য সেখান থেকে পণ্য পার হয়, তাহলে তার 5 বিলিয়ন থেকে কত 200 কত মিলিয়ন, 1000 মিলিয়ন থেকে 200 মিলিয়ন, 1 বিলিয়ন, 5 বিলিয়ন থেকে 1 বিলিয়ন, হ্যাঁ $1 বিলিয়ন যুক্তরাষ্ট্র পাবে। এটা অবশ্য তাদের খরচ আছে, তাদের জাহাজ টাহাজ দিয়ে ওদেরকে পার করে দিতে হবে ট্যাঙ্কার দিয়ে, এটা ঠিক সামান্য খরচা আছে। এটা একটা। অন্য সাইড হচ্ছে যেটা যে এই নেগোসিয়েশনে কখনো এটা মনে হয়নি যে এটা, যেটা প্রফেসর সাহেব বলেছেন অলরেডি, যে এটা একটা চূড়ান্ত ফয়সালা দিয়ে গেছে বা সত্যি সত্যি যুদ্ধবিরতি হয়ে এরপর একটা শান্তি চুক্তি হবে, সেরকম লক্ষণ কখনো মনে হয়নি। দেখুন
এই যে যারা এখানে মধ্যস্থতা করেছে, প্রথমে তো পাকিস্তান করলো। পাকিস্তানের ব্যাপারে ইরান কখনো যে পাকিস্তানকে পুরোপুরি ট্রাস্ট করেছে তা আমার মনে হয় না। কারণ হচ্ছে একদিকে তারা ইরানের সাথে আলোচনা মধ্যস্থতা করছে, অন্যদিকে পাশাপাশি তারা সৌদিদের সাথে ডিফেন্স প্রতিরক্ষা চুক্তি করেছে, মৈত্রী করেছে, প্রতিরক্ষা মৈত্রী, এবং তাদেরকে নিউক্লিয়ার কাভার দেওয়ার ইনডাইরেক্ট প্রতিশ্রুতি পর্যন্ত দেওয়া আছে। সেখানে তাদের 1 বিলিয়নের বেশি সৈন্য আছে, আরো সৈন্য পাঠিয়েছে, আরো যুদ্ধ বিমান পাঠিয়েছে, ফাইটার্স এবং অন্যান্য অস্ত্রশস্ত্র পাঠিয়েছে। ফলে ওরা সৌদি আরবকে কার বিরুদ্ধে, কারা আক্রমণ করবে বলে অন্য আরব আরব দেশগুলো সৌদি আরবকে আক্রমণ করবে। ফলে সেই প্রতীক্ষাটা তারা দিচ্ছে। এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যদি কখনো সৌদিকে আক্রমণ করে সত্যি সত্যি, তাহলে পাকিস্তান তাকে সেভ করতে যাবেও না, পারবেও না। সে ক্ষমতা পাকিস্তানের নয়, ইভেন উইথ দ্যাট নিউক্লিয়ার পাওয়ার অ্যাক্ট, এবং তারা যাবে না। ফলে এটা হচ্ছে তার ইরানের বিরুদ্ধে, ইরানও সেটা বলছে। তো ওভারঅল, এবং এই যে পাকিস্তানের টোটাল পপুলেশন 22 থেকে 25 কোটি, তার ভিতরে 2 থেকে 2.5 কোটি হচ্ছে শিয়া। এই শিয়াদের উপরে প্রতি বছর 100 থেকে 300 আক্রমণ হয়। শত শত লোক শিয়ারা মৃত্যুবরণ করে। শিয়ারা রেয়ারলি আক্রমণ করে, আক্রান্ত হলে কখনো কখনো প্রতিরোধ করে। ফলে ইরান তো শিয়া প্রধান একটা রাষ্ট্র। এই পাকিস্তানি শিয়াদের উপরে যেটা হচ্ছে এবং সেখানকার এস্টাবলিশমেন্ট, তাদের রক্ষা করার জন্য এই জেনারেল এখনকার মার্শাল মুনিশ এটাতে কখনো আন্তরিক চেষ্টা করে না, সেটাও তারা জানে। তো ফলে না মধ্যস্থদের উপর তাদের আস্থা আছে, নাই মানে তারা বোঝে না। এবং আমার কেন যেন মনে হচ্ছে আরেকটা কারণ হতে পারে, এই সাময়িক যুদ্ধবিরতিতে তারা কিছুটা রাজি হয়েছে। তাদের যে ইমাম খামেনি মারা গেলেন, খামেনিকে দাফন করার জন্য একটা মানে সুযোগ, এই কয়েকটা দিনের বিরতি তারা কাজে লাগিয়েছে। দাফন করার সঙ্গে সঙ্গে দাফন যেদিন করছে সেদিনই তো আবার তারা একটা তাদের ব্যাপার বল হচ্ছে একটা হরমুজ প্রণালীতে একটা জাহাজের উপর আক্রমণ করেছে, তারপর পাল্টা আক্রমণ শুরু হয়েছে। এখন যদি এই যুদ্ধের পরিণতিতে ভয়ঙ্কর ভাবে আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি হতে থাকে, বিশেষ করে দ্রব্যমূল্য এবং পাশ্চাত্য যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপে এদের অর্থনৈতিক অবস্থা প্রচন্ড সংকটের সম্মুখীন হয়, তখন একটা চাপ বোধ করলে হয়তো একটা দীর্ঘ যুদ্ধবিরতির দিকে যেতে পারে। শান্তি চুক্তি সেটা সুদূর পরা হতো বলে আমার মনে হয়।